এক সময় শীর্ষ, এখন কিন্তু পদ পদবীর বলে তারা কি বলা হয়েছে, নেতার অবস্থানে চলে গেছে। নানান আলোচনা সমালোচনা আছে। আমাদের এই উপদেষ্টা পরিষদে যে ছাত্র উপদেষ্টারা যারা আছেন তাদের অবস্থান নেই। বিশেষ করে গতকালকে নাহিদের যে ওয়াসাতে চাকরির ব্যাপারে রেফারেন্স হিসেবে দুই একজনের নাম আসছে বা সমন্বয়কদের নাম আসছে, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তোলপাড়। এর মাঝখানে যে বাকি দুই ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ, তারাও তলে তলে কি করছে, হয়তো এগুলা ক্ষমতা ছাড়ার পর বের হবে, অন্য সরকার আসলে বের হবে। বাট এই যে কিছু করছে এরকম আইডিয়া করেই 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে ইউনূসকে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের গণ অধিকার পরিষদের কড়া হুঁশিয়ারি, যদি তিনি এই দুই উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও হবে। পাশাপাশি এই অভ্যুত্থানের যে শক্তি আছে সকল শক্তিকে নিয়ে তারা রাজপথে নামবে আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবি নিয়ে। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আসিফের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ। তাদের বক্তব্য আজকে 12:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা বলছেন, যদি 15 দিনের মধ্যে তারা পদত্যাগ না করে তাহলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর দায়ে আপনার পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু আসছে। এর পাশাপাশি রাশেদের বক্তব্য, সম্প্রতি ওয়াসা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগগুলোকেও বাতিল করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগও বাতিল করতে হবে। এইটা খুবই যৌক্তিক। মানে এই জায়গাটাতে অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধিরা ঢুকেছে যাদের সব জায়গায় কিন্তু যোগ্যতা নেই, কিন্তু বলে ক্ষমতা দিয়া হেলোটেলোতে রেফারেন্সে ঢুকে গেছে। সংবাদ সম্মেলনে আপনার তারা বলছেন যে শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে, ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে আর রয়েছেন তাদেরও পদত্যাগ করতে হবে। হাইকোর্টের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। 14, 18, 24 সালের নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে। আমি ডামি যারা এমপি হয়েছিলেন তাদের সম্পদ জব্দ করতে হবে, যেটাতে বিএনপি জীবনও মানবে না। কারণ এই ইলেকশনগুলোর মধ্যে বিএনপির অনেকেই অংশগ্রহণ করেছিল, এমপিও হয়েছিল। যদি এটা মানে তাহলে বিএনপির যে এমপিরা আছেন তাদেরও সম্পদ কিন্তু বাতিল হবে। এখন গণ অধিকার পরিষদের অবস্থানটা হয়েছে কি, একটা সময় মানে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ছিল, বিএনপি মাঠে নামতে সাহস পেত না, জামাত আত্মঘাতী না মানে গুপ্ত স্টাইলে রাজনীতি চালাইতো, তখন এই ভিপি নুরদের উপর তারা কিন্তু ভর করছিল। কারা ভর করছিল? জামাত বড় অংশ ভর করছিল, সাথে বিএনপি। হিরো আলমের উপরে কিন্তু জামাত এবং বিএনপি ভর করছিল। তারা তখন বড় বড় নেতা হয়ে গেছিল চট করে, টাকা পয়সা বিকাশ টিকাশ অনেক দিছে। বাট এখন যখন আওয়ামী লীগ নাই, ক্ষমতার রাজনীতি চলতেছে, তখন কিন্তু আইসা নূরের পিছন থেকে সবাই সরে গেছে। নূরও সিদ্ধান্তহীনতায় ভুগছে বা তার সাথে থাকা নেতারা বিকাশ সাপ্লাই বন্ধ। আবার অনেক জায়গায় অনেক ধরনের ঝামেলাও পড়ছে। কতক্ষণ ছাত্র অধিকার দৌড়তে জাতীয় নাগরিক পার্টির দিকে, কতক্ষণ বিএনপির পক্ষে, কতক্ষণ আওয়ামী লীগ। মানে ওনারাও মনে বুঝতেছেন ওনারা কি করতেছেন। এই টোটাল টিমের ভিতরে নির্বাচন হলে ভিপি নূরও পাশ করে কিনা আমার সন্দেহ। আর বাকিদের তো অস্তিত্বই থাকবে না। যদি কোথাও বিএনপি জামাত আওয়ামী লীগ দাঁড়ায়, সেখানে গণ অধিকার পরিষদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যখন যেদিকে পাল্লা ভারী ওইদিকে একটু দৌড়াদৌড়ি আর কি, এছাড়া কিছুই না। দেখা যাক আসিফ আর মাহফুজ কতটুকু সিরিয়াস হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে কথা বলবো। উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আজ থেকে 2 দিন আগে। আজকে 19 তারিখ, 17 তারিখ রাত 10:25 উনি স্ট্যাটাসটা আপ করেছেন। আমি স্ট্যাটাসেরটা পুরোটাই আপনাদের পড়ে শোনাবো এই কারণে যে আমি স্ট্যাটাসটা একটু বিশ্লেষণ করতে চাই, কারণ এই স্ট্যাটাসটা দেখে আমি ব্যক্তিগতভাবে একটু আতঙ্কিত বোধ করছি। আমি বুঝতে পারছি না আসলে ছাত্ররা কী চাচ্ছেন। আপনারা হয়তো বলবেন স্ট্যাটাস দিয়েছে মাহফুজ আলম, আমি কেন ছাত্রদের কথা বলছি? আমি এই কারণেই বলছি যে
যে ছাত্রদেরকে উনি পরিচালনা করেছেন অথবা উনি মাস্টার মাইন্ড ছিলেন, এ ধরনের একটা ধারণা কিন্তু আমরা সবাই দেখেছি, পেয়েছি এবং শুনেছি। কাজেই আমার মনে হয় এটা টোটাল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা বোধহয় আন্দোলনের কথা, আমি এরকমই বিবেচনা করছি। আর তাছাড়া উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে, উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পৃক্ত উপদেষ্টা, সংযুক্ত উপদেষ্টা, অতএব অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এটা নিয়ে একটু কথা বলতেই চাই। আমি আগে পুরো স্ট্যাটাসটা আপনাদের একটু পড়ে শোনাই। এই স্ট্যাটাসে উনি একটা শিরোনাম দিয়েছেন, শিরোনামটা হলো গণ অভ্যুত্থানের 100 দিন পরে। তিনি লিখেছেন, পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে, প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে। 90-এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে। উনি আগেকার লিখেননি, আগে যার লিখেছেন, তো বোঝা যায় এটা আগেকার হবে। তার মানে উনি বলতে চাচ্ছেন, আমি ভেঙে ভেঙেই পড়ি, তাহলে পরে একবারে বিশ্লেষণ করতে গেলে আপনারা হয়তো বুঝবেন না কোত্থেকে বললাম। কাজে আমি যেখানে যেটুকু আমার বক্তব্য আছে সেখানেই দিয়ে দিচ্ছি। মানে উনি বলতে চাচ্ছেন যে আগের যে প্রজন্মগুলো ছিল, আগের প্রজন্ম কিছু একটা অর্জন করেছে, কিন্তু সেই প্রজন্ম, তার আগের প্রজন্ম যারা আছে, তাদের ধূর্ততার কাছে তারা পরাজিত হয়ে গেছে এবং সেই সুফলটা আগের প্রজন্মের লোক নিয়ে গেছে। এটাই মূল বক্তব্য। এবং বর্তমান যে প্রজন্ম, এই আন্দোলন যারা করেছে, তারাও এদের আগের প্রজন্মের কাছে পরাজিত হতে পারে, সেই জন্য উনি এদেরকে সতর্ক করেছেন। এটা পরের লাইনগুলিতে আর একটু ক্লিয়ার হবে। তিনি লিখেছেন, আবারও সে ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন, সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন। কথাটা খেয়াল করুন। মানে ওনার বক্তব্যটা হচ্ছে যে এখন যে ছাত্র আন্দোলন করেছে, তারা যদি পুরাতনপন্থী যারা আছে, মানে আগের প্রজন্মের যারা আছে, তারা যে বিভেদ এবং অনাস্থা তৈরি করেছে নতুনদের মধ্যে, যদি এ ব্যাপারে যদি নতুনরা সতর্ক না হয়, মানে ছাত্র তরুণরা সতর্ক না হয়, তাহলে এই ছাত্র তরুণদের পুরো প্রজন্মটাই হত্যাযোগ্য হয়ে উঠবেন। মানে এদেরকে হত্যার শিকার হতে পারে। এই হলো গিয়া ওনার বক্তব্য। কিন্তু বড় একটা ভয় দেখাচ্ছেন যে এইবার যদি ছাত্ররা, তরুণরা যদি পুরাতনদের সেই ষড়যন্ত্র তার মধ্যে যদি ধরা খেয়ে যায়, তাহলে কিন্তু এরা শেষ। তারপরে বলছে যে 90 এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না। মানে বলতে চাচ্ছেন যে এইবার যেরকম মানে একদম মানে মারামারি হয়েছে, 90 সালে অতটা ছিল না। ঠিক আছে। তারপরে লিখেছেন, এখানে প্রায় অর্ধলক্ষ আহত, মানে মাঠে লড়াকু আছেন, 2000 বা ততোর্ধ শহীদ আছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া, এটা কোট আনকোট আছে, সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। উনি বলতে চাচ্ছেন যে এই যে নতুন পুরাতনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাধ্যমে একটা গৃহযুদ্ধ হতে পারে, মানে হওয়া উচিত উনি চাচ্ছেন। এই যাতে না হয় গৃহযুদ্ধটা, এই জন্য এটাকে সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে। কে চেষ্টা করতেছে? পুরাতনরা। এবং তা বলছে যে এটা এখনো চলছে, কিন্তু তার বক্তব্য সামাল দেওয়া হোক বা না হোক, এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে, মানে কোনো না কোনো ফরম্যাটে যুদ্ধ হবেই, অবধারিত। সামাল দিতে পারলেও হবে, না পারলেও হবে, চেষ্টা করলেও হবে, না করলেও হবে, যুদ্ধ একটা হবে। কার সঙ্গে হবে? প্রজন্মের সঙ্গে প্রজন্মের। ঠিক আছে। তারপরে বলতেছেন, নতুন ও পুরাতনের এ রক্তাক্ত দ্বন্দ্বে বলেন ভুল আছে, সমস্যা নেই, এ রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি, খুবই জরুরি। মানে ওনার বক্তব্য হলো যে নতুন এবং পুরাতনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আবার রক্তাক্ত হবে, কিন্তু মাইন্ড ইট, এই দ্বন্দ্ব রক্তাক্ত দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্ব এর যে রণনীতি, মানে স্ট্র্যাটেজি, যেটা রণকৌশল, যেটা স্ট্র্যাটেজি এবং রণনীতি যেটা আছে,
এটা এবং প্রধান দ্বন্দ্বটা কোথায়, কেন এই বিরোধটা, এটা বুঝে নেওয়া খুব জরুরি।